প্রান্তজনের কণ্ঠস্বর। হ্যাঁ, দেখুন 1948 সালে হুর প্রতিষ্ঠা বার্ষিকীতে থেকে আর কি প্রতিবার কিন্তু এই 7ই এপ্রিল দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হচ্ছে। এবং বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সচেতন করা। যেমন কখনো আগে যেমন হতো, মনে করুন কখনো যক্ষ্মা বিষয়ে, কখনো গুটি বসন্ত বিষয়ে, কখনো ম্যালেরিয়া বিষয়ে, এইরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম থিম বিশ্ব স্বাস্থ্য দিবস ছিল। এবারের থিম হচ্ছে হেলদি বিগিনিং, হোপফুল ফিউচার্স। অর্থাৎ এর মানে হচ্ছে সুস্থ সূচনা, আশাবাদী ভবিষ্যৎ। মা এবং নবজাতকের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার উদ্দেশ্যই হচ্ছে এবারের বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ওয়ার্ল্ড হেলথ ডে, যেটা তার হচ্ছে থিম। আচ্ছা স্যার, এবারে কোশ্চেন হচ্ছে আপনার জন্য যে কিভাবে একজন মা তার নিজের স্বাস্থ্য সুরক্ষিত রাখবেন এবং কিভাবে শিশু সুরক্ষা করবেন? দেখুন, এই জিনিসটি কিন্তু, অর্থাৎ এই বিষয়ে কিন্তু এবারের আমাদের স্বাস্থ্য যে বিশ্ব স্বাস্থ্য দিবস, সেই দিবসের কিন্তু থিম কিন্তু মূলত এই বিষয়েই হচ্ছে। অর্থাৎ এখানে যে পয়েন্টগুলো আমাদের আলোচনার মধ্যে আসে সেটা হচ্ছে, একটা হচ্ছে এন্ডিং প্রিভেন্টেবল ম্যাটারনাল অ্যান্ড নিউবর্ন ডেথ। অর্থাৎ প্রতিরোধযোগ্য মাতৃত্ব ও নবজাতকের মৃত্যু প্রতিরোধ করা। এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে, দেখুন আমাদের এই আমরা জানি যে প্রতিদিন 830 জন মহিলা প্রসব এবং প্রসব পরবর্তী বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু মারা যান। কাজেই এই জায়গাটাতেই আমাদের বেশি জোর দেওয়া হচ্ছে, যাতে একজন প্রসবের সময়, মানে একজন মহিলা তার গর্ভাবস্থায় তার যে প্রাক প্রসব পরিচর্যা সঠিকভাবে করতে পারে, দক্ষ মানে প্রশিক্ষিত মানে স্বাস্থ্যকর্মী দ্বারা তার হচ্ছে প্রসব করানো যেতে পারে, এবং প্রসব পরবর্তী যত রকমের যত্ন নেওয়া সম্ভব সেটা যেন তাকে সুনিশ্চিত করা যায়। এই জিনিসগুলো কিন্তু এবারে স্বাস্থ্য বিষয়ে যে আমাদের থিম আছে, ওয়ার্ল্ড হেলথ ডে থিম, সেই থিমের কিন্তু এটা একটা বড় পয়েন্ট। দ্বিতীয় যেটা হচ্ছে আমাদের একটা মহিলা যে তিনি বাঁচবেন, তিনি কিন্তু শুধুমাত্র যে তার বাইরেও, মানে ধরুন আমরা যে বললাম যে প্রিভেন্টেবল যে আমাদের মৃত্যুর যে ব্যাপারগুলো রয়েছে তাকে প্রতিরোধ করা যেমন দরকার, তার সঙ্গে কিন্তু আরো উন্নত তার হচ্ছে স্বাস্থ্য পরিকল্পনা কিভাবে করা যায়। অর্থাৎ ধরুন অসংক্রামক রোগেও আছে, যেমন আজকাল মহিলা দেখা যায় অনেকের ডায়াবেটিস হয়, অনেকের হার্টের রোগ হয়, অনেকের ক্যান্সার হয়। সেই রোগগুলো সম্পর্কে তাদের সচেতন করা এবং তাদেরকে এমন ভাবে তাদেরকে প্রশিক্ষিত করা বা তাদেরকে সচেতন করা, তাদেরকে ক্ষমতায়ন দেওয়া যে তারা যেন এই রোগগুলো আমরা প্রতিরোধ করতে পারি, তাদেরকে সচেতন করতে পারি। আচ্ছা, এই নিয়ে তো আপনি বাংলা ভাষার প্রথম বইও লিখেছেন, সেই বইটা নিয়ে একটু বলবেন। হ্যাঁ, দেখুন যেহেতু আমি বললাম যে প্রতিদিন দেখা যাচ্ছে যে 830 জন করে মহিলা কিন্তু আমাদের ঘরে প্রসবজনিত কারণে বা প্রসব পরবর্তী যে সমস্যা কিন্তু তাদের মারা যাচ্ছে। সেই উদ্দেশ্যে আমি একটি বই লিখেছিলাম যে গর্ভবতীদের যে হাই রিস্ক প্রেগনেন্সি নিয়ে একটা আমার বই রয়েছে। অর্থাৎ তাদের গর্ভাবস্থায় বিপদ আপদ। অর্থাৎ একজন মহিলা তার গর্ভধারণের আগে তার কি করণীয়, গর্ভাবস্থায় তার কি করণীয়, এবং হচ্ছে প্রসবের পরে কি করণীয়, সেগুলো আমি খুব বাংলা ভাষায় আমি সেটাকে তুলে ধরেছি। এবং ওই বইটি বলা যায় যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং তার সেকেন্ড সংস্করণ বেরোচ্ছে। আচ্ছা স্যার, এত পেশা থাকতে আপনি চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত কেন নেন, যদি একটু বলতেন। শুনুন, এটা তো একটা মানে হয়তো কেউ বললে বিশ্বাস করবে কি করবে না সেটা পরের ব্যাপার। এক তো হচ্ছে যে প্রথমে যদি বলুন যে আমার প্রথম ইচ্ছা ছিল কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং পড়া। হ্যাঁ, কিন্তু আমি তো 87-এ মাধ্যমিক এবং 89-এ জেনকিন্স থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি, এবং সেবারেই জয়েন্ট এন্ট্রান্স দিই এবং একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি দুটোতে চান্স পাই। আমি গিয়েছিলাম যাদবপুরে কাউন্সিলিং এর জন্য, যে যদি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাই তাহলে কিন্তু আমি সেখানে ভর্তি হব। কিন্তু সেবার দুর্ভাগ্যবশত রুরকি আইআইটি রেজাল্ট বের না হওয়ার কারণে অনেক ছাত্রীরাই তারা কিন্তু ওই সিটগুলো দখল করে রেখেছিলেন। কাজেই আমি তখন পাচ্ছিলাম ইলেকট্রিক্যাল শিবপুরে। তখন আমি বললাম যে না, আমি যখন মেকানিক্যাল পাচ্ছি না, যদিও কাউন্সিলররা বলেছিলেন যে আপনি এখন ইলেকট্রিক্যাল নিলে কয়েকদিন পরে যখন রেজাল্ট বেরিয়ে যাবে আপনি মেকানিক্যাল পাবেন, কিন্তু যখন সেটা একটা অনিশ্চয়তা রয়ে গেছিল তখন আমি কিন্তু ডাক্তারিতে আমি বললাম যে তাহলে ডাক্তারিতে আমি যে কোথায় চান্স পাবো, বললো যে আরজিকর মেডিকেল কলেজ। তখন আমি কিন্তু ডাক্তারিতে আমি ভর্তি হলাম। কিন্তু খুবই মানে আশ্চর্যের কথা যে আমার বাবা একজন স্বনামধন্য এবং প্রখ্যাত জ্যোতিষী ছিলেন। তিনি হচ্ছে পরে বাড়িতে ফিরে এসে আমাকে দেখালেন যে আমার কুষ্টি আমি কোনোদিন দেখিনি, যে উনি অনেক আগে লিখেছিলেন যে এই জাতক চিকিৎসা বিজ্ঞানী হইবেন। আচ্ছা স্যার,
আচ্ছা স্যার, বলছিলাম চিকিৎসা করতে গিয়ে তো অনেক রোগীদের অনেক রকমের রোগ ধরা পড়ে। কোনো খারাপ রোগ ধরে ফেলেন বা বিপদের আশঙ্কা আছে বুঝতে যখন পারেন, তখন সেই রোগীদের কিভাবে বলেন? দেখুন, আমাদের তো মেন হচ্ছে একজন পেশেন্ট তিনি যখন আসেন ডাক্তারের কাছে প্রচন্ড মানে তারা আসেন আশ্বস্ত হওয়ার জন্য। অর্থাৎ এমন অনেক পেশেন্ট থাকে আমরা যদি তাকে আমি আমার কাছে পেশেন্ট মানে হচ্ছে আমার আত্মীয়। আমি আমার বাড়ির লোকজনের সঙ্গে যেরকম ব্যবহার করি, যেরকম ট্রিটমেন্ট দিই, আমি আমার পেশেন্টকেও আমি নিজের আত্মীয় মনে করি তাকে আমি পরিষেবাটা দিই। কাজেই তারা কখনো তার পেটে খুব বড় ধরনের টিউমার হোক কিংবা পেটে ২ বা ৩টে বেবি থাকুক এবং তারা খুব সংকটজনক অবস্থায় থাকুক কিংবা একজন গর্ভবতী মহিলার ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলেও আমি তাকে কিন্তু আশ্বস্ত করে তার প্রয়োজনীয় হয়তো আমি টেনশনটা নিচ্ছি কিন্তু পেশেন্টকে কখনো বুঝতে দিচ্ছি না, তাকে যথাসম্ভব আশ্বস্ত করেই তাকে আমি তার পরিষেবাটা দিচ্ছি। আচ্ছা স্যার, এমন একটা ঘটনা বলুন যখন আপনার মনে হচ্ছে চিকিৎসক পেশায় আসাটা একদম ঠিক হয়েছে। হ্যাঁ, সেটা দেখুন আমি একটু ওই ইনফার্টিলিটি বা যে ফার্টিলিটি বিষয় সেটা আমি একটু চিকিৎসা করে থাকি এবং সেটার জন্য আমি আহমেদাবাদ থেকে আমার ট্রেনিং করা আছে এবং স্বনামধন্য এবং প্রবাদ প্রতিম চিকিৎসক ডক্টর বৈদ্যনাথ চক্রবর্তীর অধীনে আমি ট্রেনিং নিই। সেখান থেকে আমার যে ফার্টিলিটি বিষয়ে আমার যে জ্ঞান হয় সেটা আমি যখন প্রয়োগ করি, এমন একটি ফ্যামিলি ছিলেন যাদের হচ্ছে বিয়ের প্রায় ১৭ বৎসর পরে তারা আশা ছেড়ে দিয়েছিলেন। বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা করিয়েছেন কিন্তু সেরকম কোনো ফল লাভ তারা পাননি। কিন্তু যখন আমার এখানে তারা জানতে পারে যে ডাক্তারবাবু এইরকম চিকিৎসা করেন, বিয়ের ১৭ বৎসর পরে তাদের মানে আমার চিকিৎসায় তারা সন্তান লাভ করে। শুধু একটা নয়, একসঙ্গে যমজ বাচ্চা তারা প্রসব করেন এবং এইটা হচ্ছে আমার জীবনের একটা মানে খুবই আনন্দের দিন যে এত এই যারা একটা হতাশ হয়ে গিয়েছিল এবং এমন হয়েছিল যে ওই গ্রামের লোকজন বা তাদের আশেপাশের অনেক সময় হয় কি একজন মহিলা যদি সন্তান ধারণ করতে না পারে তাকে বন্ধা নারী করে বলে অনেক সময় পাড়া প্রতিবেশী অনেক সময় একটা হীন চোখে দেখে। সেই জায়গাটায় সেই মহিলা সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলেন। কিন্তু এখন সেই বাচ্চাগুলো অনেক একটু হলেও বড় হয়ে গেছে। তারা এখন সেই স্বামী স্ত্রী তারা ২ সন্তানের মা বাবা। এটা আমার জীবনের একটা বড় প্রাপ্তি এবং খুব আনন্দ মনে হয় যে এই ডাক্তারি করাটা সত্যি ডাক্তারি করতে এসে এটা একটা বড় প্রাপ্তি মনে হয় এবং আমার খুব সন্তুষ্ট জায়গা ওটা। আচ্ছা স্যার, চিকিৎসক হিসেবে আপনার চোখের আদর্শ চিকিৎসক কে ছিলেন বা আছেন? এমন কে আছেন? দেখুন চিকিৎসক হিসেবে আদর্শ চিকিৎসক বলতে আমি প্রবাদ প্রতিম চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়কেই বলবো। আমি তার আদর্শেই আমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই। আচ্ছা, এত ব্যস্ততার মধ্যে লেখার সময় পান কখন? সিনেমা বা তৈরি করেন কিভাবে? টাইম ম্যানেজমেন্ট কৌশলটা কি আপনার? দেখুন, কারো যদি কোনো কিছু করার সদিচ্ছা থাকে সেক্ষেত্রে এইগুলো মানে সময় হয় না বা আমি পারি না, আমি ব্যস্ত, এগুলো একটা বাহানা ছাড়া কিছু নয়। অর্থাৎ আমি যেমন ধরুন এই উত্তরবঙ্গের যে শর্ট ফিল্ম সেটা কিন্তু মানে আমার হাত দিয়েই বলা যায় শুরু হয় এবং সেটা কুচবিহারে তো প্রথম আমরাই করি এবং এই ১৯তম আমাদের যে শর্ট ফিল্ম সেটা কিন্তু অলরেডি নির্মিত হয়ে গেছে। কাজেই যদি নিজের মনে কোনো সদিচ্ছা থাকে বা আমাকে ধরুন লেখালেখি করতে হয়, ধরুন আমাদের একটি পহেলা বৈশাখ একটি পত্রিকা বেরোবে, তার জন্য আমাকে গল্প লিখতে হচ্ছে, ধারাবাহিক উপন্যাস লিখতে হচ্ছে এবং স্বাস্থ্য বিষয় লিখতে হচ্ছে। সময় বের করলে মানে নিজের ইচ্ছা থাকলে সময়টা কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনাদেরও ধন্যবাদ। সবাইকে আমাদের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। Amudoria News, voice of the marginal.